হ্যালো বন্ধুরা, আমি মিজান, লার্ন জার্মান উইথ মিজান থেকে বলছি। এই চ্যানেলে আমি আপনাদের সাথে জার্মান ভাষা শেখা এবং আমি জার্মান ভাষা বাংলা দিয়ে শেখাবো সহজ এবং সহজবোধ্য উপায়ে, যাতে শেখাটা হয় মজার এবং সহজ। আসলে ব্যাপারটা হলো, নতুন কোনো ভাষা শেখা মানে এই নয় যে আপনাকে প্রতিটা গ্রামার রুল মুখস্থ করতে হবে, বরং দরকার হচ্ছে ভাষাটা কিভাবে কাজ করে সেটা বোঝা, এর মূল কাঠামো বোঝা এবং এটা আপনার আগে জানা ভাষাগুলোর সাথে কোথায় ভিন্নতা বা কোথায় মিল আছে সেটা বোঝা। আমি আপনাকে জার্মান গ্রামের একটা পরিষ্কার ওভারভিউ দিতে চাই। প্রতিটা ছোট রুল নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যেগুলোকে সত্যি আপনাকে জার্মান ভাষা বুঝতে সাহায্য করবে। যখন আপনি এটা শুনবেন বা দেখবেন, তখন আপনার জার্মান ভাষাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। ভিডিও শেষে এসে আমি জার্মান ভাষা নিয়ে কিছু প্যাটার্ন খেয়াল করবেন, যা শুরু করলে ঠিক আছে কিনা সেটা আমার নিয়মিত জার্মান ক্লাসে আপনি ভিডিওগুলো দেখলে ধীরে ধীরে জার্মান ভাষাগুলো বুঝতে পারবেন। তখন আপনার মনে হবে, আরে এটা তো আমি জানি। আর সেটাই এই জার্মান ক্র্যাশ কোর্সের মূল উদ্দেশ্য, যা আপনাকে আরে এটা কি থেকে আরে এটা তো আমি জানি বা এটা আমি এখন বুঝলাম, সেই অবস্থায় আপনাকে নিয়ে যাবে। শব্দে শব্দে না ভেবে বাক্যাংশে বা চাঙ্ক ভেবে আপনি জার্মান শিখবেন। জার্মান আর ইংরেজি সবসময় শব্দে শব্দে মেলে না, আর যদি জোর করে আপনি মিলাতে চান তবে ব্যাপারটা গুলে যেতে পারে। যেমন ধরুন, জার্মান আক্ষরিকভাবে বলা হয় আমি ক্ষুধা পেয়েছে, হিসাবে হুঙ্গার, কিন্তু ইংরেজিতে আমরা স্বাভাবিকভাবে বলি আই এম হাংরি। অবশ্যই আপনি বলতে পারেন ইশ বিন হুংরিশ, অর্থাৎ আমি ক্ষুধার্ত, যা ইংরেজির মতো আই অ্যাম হাংরি এর সাথে হুবহু মিলে যায়, কিন্তু জার্মানরা দৈনন্দিন কথাবার্তায় সবসময় বলে থাকে ইশহাবে হুঙ্গার, অর্থাৎ আমি ক্ষুধার্ত। আর এটাই আসল বিষয়। জার্মান মাঝে মাঝে ভিন্ন ধাঁচ ব্যবহার করে এর অর্থ বোঝাতে চায়। তাই একক শব্দ নয়, বরং পুরো বাক্যাংশ ধরে শেখাটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। তাই প্যাটার্নের সাথে যুদ্ধ নয়, বরং পুরো বাক্যাংশটা একসাথে আপনার শেখা উচিত, তাহলে আপনার জার্মান ভাষা শিখতে সহজ হবে। এখন আসুন কিছু বহুল ব্যবহৃত বাক্যাংশ দেখি, যেগুলো হয়তো আপনি আগেই জানেন অথবা এখনই আপনি শিখে নিতে পারেন। উদাহরণস্বরূপ, জার্মানরা শুধু ডাঙ্কে নয়, বরং ফিলেন ডাঙ্ক বলে, যার মানে হলো অনেক ধন্যবাদ। আরেকটা হলো ভি গেটস, যার মানে হলো তুমি কেমন আছো। এর উত্তরে বলা যায় মিয়া গেটস গুড, অর্থাৎ আমি ভালো আছি, অথবা মিয়া গেটস গানস ওকে, অর্থাৎ আমি মোটামুটি ভালো আছি। যদিও যদি কোনো জার্মান বলে থাকে গেটস ওকে, তার মানে সাধারণত আমি ভালো আছি বা বেশ ভালো আছি বা প্রায় পারফেক্ট আছি। ক্যাফে বা রেস্টুরেন্টে আপনি হয়তো শুনতে পাবেন এস গিপ্ট হিয়া গুটেন কাফে, এখানে ভালো কফি আছে। আরেকটা জটিল বিষয় হলো জার্মানে ইশ বিন ফ্যাটিশ, এর মানে হলো কাজ শেষ নয়, বরং আমি ক্লান্ত, অর্থাৎ আমি টায়ার্ড হয়ে গেছি। তাই যদি এগুলো পুরো বাক্যাংশ ধরে শিখেন আলাদা আলাদা না করে, তাহলে আপনি নতুন জার্মান শিখলেও আপনি ছোট ছোট কথোপকথন আপনি করতে পারবেন। এবারে আপনাদেরকে জানাই, জার্মান নামপদ বা নাউনের 3টা লিঙ্গ আছে। জার্মানদের আছে দেয়া বা পুরুষলিঙ্গ, ডি বা স্ত্রীলিঙ্গ, আর দাস বা নয়টার। আর আমার সবচেয়ে বড় টিপস হলো প্রতিটি নাউন সবসময় আর্টিকেল সহ শিখুন। শুধু টিস নয়, বরং দেয়া টিস। টিস হচ্ছে পুরুষবাচক। কেন শিখবেন এভাবে? কারণ লিঙ্গ পরে অনেক কিছুকে বদলে দেয়। যেমন অ্যাডজেক্টিভ বা বিশেষণ বা প্রোনাউন বা সর্বনাম, আর অবশ্যই কেসগুলো। যেমন ধরুন, ডি দিয়ে আইনে গুটে ফ্রাও, একজন ভালো মহিলা, কিন্তু দাস দিয়ে হয় দাস গুটেস হাউস, একটা ভালো বাড়ি। এটা সর্বনামও আপনার পাল্টে দেয়। যেমন দেয়া হয়ে যায় এ, ডি হয়ে যায় জি, দাস হয়ে যায় এস। আর অবশ্যই কেসেও এটা পরিবর্তন হয়ে যায়। তবে জার্মান কেসেস নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তবে একটা ভালো খবর, গুড নিউজ হচ্ছে কিছু দ্রুত নিয়ম আছে যেগুলো প্রায় 80% সঠিক। কারণ আমরা জানি জার্মানিতে সব কিছু 100% নিশ্চিত নয়, অনেক নিয়মের
হেরফের আছে, কিন্তু সত্যি বলতে এই নিয়মগুলো আপনাকে 80% সঠিক উত্তর দেবে। বিশেষ করে যদি আপনি তাদের মধ্যে হন যারা বারবার ভাবে যে আরে মেচেন তাস কেন, এটা তো একটা স্ত্রীবাচক শব্দ, এটা তো দি হওয়ার কথা, যেমন দি ফ্রাও, কিন্তু আসলে এখানে যুক্তি কোনো কাজ করবে না, এটা এভাবেই হয়েছে। এবারে আসুন আমরা ডেয়ার দিয়ে কিছু বলি। ডেয়া পুল্লিঙ্গের ডিরেক্ট আর্টিকেল আর ডেম হলো ইনডিরেক্ট আর্টিকেল। আমরা এটা ব্যবহার করি পুরুষ মানুষ আর পেশার জন্য, যেমন দেয়ামান একটা পুরুষ মানুষ, অথবা ডেয়া লেরা একজন পুরুষ শিক্ষক। এটা সপ্তাহের দিনগুলোর জন্য ব্যবহার হয়, যেমন দেয়া মনটাক সোমবার। মাসের জন্য ব্যবহার হয়, যেমন দেয়া জানুয়ার বা জানুয়ারি। আর ঋতুর জন্যও ব্যবহার হয়, যেমন দেয়া জমা বা গ্রীষ্মকাল। এগুলো সবই পুরুষবাচক। আর প্রায় সব অ্যালকোহলে আপনার মাস্কুলিন, শুধু দাস বিয়ার, বিয়ার বাদে সব অ্যালকোহলে আপনারা মাস্কুলিন ব্যবহার করতে পারবেন, দেয়া ব্যবহার করতে পারবেন। ডিরেকশনের বা দিক নির্দেশনাও মাস্কুলিন হয়, যেমন দেয়া ওয়েস্টার্ন বা পশ্চিম। গাড়ি আর ট্রেনের নামও মাস্কুলিন হয়, যেমন দেয়া বিএমভি বা বিএমডাব্লিউ ইংলিশে, দেয়া আইসি বা আইসি ট্রেন। আর কিছু শব্দের শেষে যদি এএনটি অথবা লিং অথবা এয়ার অথবা ইসমুস হয়, তাহলে সেগুলো প্রায় সবসময় মাস্কুলিন হয়, যেমন দেয়া স্টুডেন্ট, দেয়া স্মেটালিং, দেয়া লেরা, দেয়া ক্যাপিটালিসমুস। এবারে আসি দি সম্পর্কে। এটা হলো স্ত্রীলিঙ্গের আর্টিকেল, আর এটা আমরা ব্যবহার করি নারী তাদের পেশার জন্য, যেমন দি ফ্রাও মহিলা, দি লেরারিন মহিলা শিক্ষক। সংখ্যাগুলো স্ত্রীবাচক হয়, যেমন দি আইন্স বা এক, দি সোয়াই বা দুই। কিছু নির্ভরযোগ্য ওয়ার্ড এন্ডিং আছে, যেমন যেগুলো প্রায় সবসময় স্ত্রীবাচক হয়ে থাকে, যেমন শাফট, দি মানশাফট, এগুলা সবসময় স্ত্রীবাচক। হাইট, যেমন ফ্রাই হাইট। কাইট, যেমন মোগলিশ কাইট। সাইটুং, যেমন সাইটুং উং। টাক, কোয়ালিটেট। আয়ন, যেমন রিলিগিয়ন। এবং দি, এগুলা সবসময় স্ত্রীবাচক হয়। বেশিরভাগ ফুল ও গাছের নামও স্ত্রীবাচক হয়, যেমন দি রোজ বা গোলাপ, দি টানে বা পাইন গাছ। একাডেমিক বিষয়গুলোও স্ত্রীবাচক হয়, যেমন দি ফিজিক অর্থাৎ পদার্থবিজ্ঞান, দি ম্যাথমেটিক বা গণিত, এগুলো সবই স্ত্রীবাচক। এবারে আসি দাস বা নয়টার লিঙ্গর ব্যাপারে। এটা ব্যবহার হয় ছোট রূপের শব্দগুলোর জন্য, যেগুলা চেন বা লাইন দিয়ে শেষ হয়, যেমন দাস মেচেন অথবা মেয়ে, দাস ম্যান লাইন অথবা একটা ছোট মানুষ। এছাড়াও যেমন স্টুডিয়াম, দাস স্টুডিয়াম, অথবা মেন যেমন দাস আর্গুমেন্ট, এগুলা শেষে থাকলে এগুলাও নয়টার হয়ে থাকে শব্দগুলো। তবে হ্যাঁ, মেচেন আসলে এসেছে মাগড শব্দ থেকে, যার মানে হলো অবিবাহিত তরুণী বা মেয়ে যারা গ্রামে কাজ করত। শব্দটা মূলত স্ত্রীলিঙ্গ, কিন্তু এর শেষে CHEN মেচেন থাকায় এটা নয়টার হয়ে গেছে। নয়টার এন্ডিংয়ে আরও পাওয়া যায়, যেমন স্টুডিয়াম, তারপরে আছে আর্গুমেন্ট, এবং ভাষার নামও নয়টার হয়, যেমন দাস ইংলিশ, দাস ডয়েচ। রঙের নামও নয়টার হয়, যেমন দাস রোড লাল। যখন কোনো ভার্বকে নাউন বানানো হয় সাধারণত সেটাও নয়টার হয়, যেমন দাস এসেন বা খাওয়া, দাস স্প্রেশন বা কথা বলা বা স্পিচ, এগুলা তখন নয়টার হয়ে যায়। হ্যাঁ, এটা শতভাগ নির্ভুল নয়, তবে এই প্যাটার্ন দিয়ে আপনি ভালো মতো মনে রাখতে পারবেন, এবং অনেক সময় এটা সঠিক হয়, অর্থাৎ 80% আপনি এভাবে কভার করতে পারবেন, সঠিক আর্টিকেলগুলো আপনি আন্দাজ করতে পারবেন। প্রথমত আসুন কেসেস নিয়ে কথা বলি। দি ডয়েচেন ফেলে বা জার্মান কেসেস আছে মোট 4টা। চলুন দেখাই এই কেসগুলো একটা শব্দ বা বাক্যে কি ভূমিকা রাখছে। প্রথমত নমিনেটিভ কেস, সাবজেক্টের জন্য, যেমন দেয়া হুন্ড স্লেফট, কুকুরটা ঘুমাচ্ছে। দ্বিতীয়ত অ্যাকুজেটিভ কেস, ডিরেক্ট অবজেক্টের জন্য, যেমন ইস জে দেন হুন্ড, আমি কুকুরটাকে দেখি। তৃতীয়ত ডাটিভ কেস, ইনডাইরেক্ট অবজেক্টের জন্য, যেমন ইস গেবে দেন হুন্ড আইনেন বাল, আমি কুকুরটাকে একটা বল দিচ্ছি। আর চতুর্থ হলো
গেনেটিভ কেস, যেটা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দ্য ইস দ্য বল দেস হুন্ডেস, এটা কুকুরের বল, তবে গেনেটিভ দৈনন্দিন কথায় খুব একটা ব্যবহার হয় না। তাই একটা কার্যকর টিপস হলো দৈনন্দিন কথায় প্রথমে নমিনেটিভ আর অ্যাকুজেটিভ কেসের ব্যবহার শিক্ষা এবং সেটাতে ফোকাস করা। আপনি ডাটিভ কেসও অনেক শুনবেন, আর সেটা ধীরে ধীরে স্বাভাবিকভাবেই বোঝা শুরু করবেন। আর এখানে আসি, আমি আপনাকে একটা সামগ্রিক ওভারভিউ দিই। চলুন দেখি কেসগুলা কিভাবে কাজ করে। উদাহরণ হিসাবে ফ্যামিলির একটা উদাহরণ দিই, দি ফ্রাও, তাহলে এর নমিনেটিভ কেস দি ফ্রাও, এর অ্যাকুজেটিভ কেসও দি ফ্রাও। আবার মাস্কুলিন দিয়া মান, এর নমিনেটিভ কেস দ্য মান, কিন্তু এর অ্যাকুজেটিভ কেস দেন মান। অন্যদিকে নয়টার দ্য স্কিন্ডের নমিনেটিভ কেস দ্য স্কিন্ড এবং অ্যাকুজেটিভ কেসও দ্য স্কিন্ড। এটি হলো আপনার জন্য একটা সারাংশ, তবে একসাথে সব কিছু মুখস্থ করার আপনার চেষ্টা করার দরকার নেই। শুধু লক্ষ্য করুন আর্টিকেল কিভাবে পরিবর্তিত হচ্ছে। এবারে আসি ওয়ার্ড অর্ডার সম্পর্কে। জার্মানের শব্দের ক্রম দেখতে অনেকটা ফ্লেক্সিবল মনে হয়, কিন্তু আসলে পুরোপুরি স্বাধীন নয়। মূল বাক্যে ভার্ব সবসময় দ্বিতীয় স্থানে থাকে, সেটা ইংলিশের মতোই, যেমন হয়তে ল্যানে ইস ডয়েচ, আজ আমি জার্মান শিখছি। হা না প্রশ্নে আর আদেশে ভার্ব প্রথমে থাকে, যেমন কমস দু, তুমি আসছো, কম মিথ, এদিকে আসো বা আমার দিকে আসো। আর সাবঅর্ডিনেট বাক্যে ভার্ব চলে যায় একদম শেষে, যেমন ইশ ল্যানে ডয়েচ ভাইল ইশ ইন ডয়েচল্যান্ড আরবাইটেন মোস্তে, আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে কাজ করতে চাই। এবারে আসুন ভার্ব নিয়ে কথা বলি। আমাদের আছে নিয়মিত রেগুলার ভার্ব, যেগুলো সহজে অনুমান এবং নিয়ম মেনে চলে, যেমন ল্যার্নেন বা শেখা, শ্রাইবেন বা লেখা। আর আছে অনিয়মিত বা ইরেগুলার ভার্ব, যেগুলো ডু, এ, জি, এস রূপে স্বরবর্ণ পাল্টে দেয়, যেমন ফারেন বা গাড়ি চালানো, ডু ফ্যাস্ট, এ ফ্যাট, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা লেজেল মা পড়া, ডু লিস্ট, এ লিস্ট। এখনই প্রতিটি রূপ আপনার মুখস্থ করার দরকার নাই, বরং যখন এগুলো শুনবেন তখন আপনি চিনতে পারবেন, এবং এখন আপনি আপাতত চিনতে শিখুন। আর পাস্ট টেন্সেও হ্যাঁ অনেক অনিয়মিত ভার্ব হয়, তবে এগুলা মুখস্থ করার চেয়ে ছোট ছোট গল্প আকারে বা শুনে আপনি এটা স্বাভাবিকভাবে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য শেখাটা সহজ হবে। আরেকটা বিষয় যা জার্মানরা খুব ভালোবাসে তা হলো কম্পাউন্ড ওয়ার্ড, দুই বা ততোধিক শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি হয়। যেমন রামেন মানে ফ্রেম, আর বিল্ড মানে ছবি, তাহলে রামেন বিল্ড মানে ফ্রেমে বাঁধানো ছবি। হান্ড মানে হাত, আর টুক মানে তোয়ালে, তাহলে হানটুক মানে তোয়ালে। আর একটা কৌশল হলো কম্পাউন্ড ভার্বের শেষ শব্দটাই সাধারণত মূল অর্থ অথবা আর্টিকেল নির্ধারণ করে থাকে। আমার মতে এটাই জার্মান শেখাকে সত্যি মজাদার করে তোলে। আপনার কি মনে হয়, কম্পাউন্ড ওয়ার্ড শেখা আপনার কাছে মজার নাকি বিরক্তিকর? কমেন্টে জানাবেন। এবার একটা ছোট্ট টিপস ক্যাপিটালাইজেশন আর উচ্চারণ নিয়ে বলি। জার্মানে সব নাউন বড় হাতের লেখা হয় অথবা বড় অক্ষরের, এমনকি বাক্যের এটা ভিতরে আসলেও সেই নাউনগুলোকে বড় করে লেখা হয়। শুরুতে এটা হয়তো কিছু আপনার বিরক্তি লাগতে পারে, কিন্তু এতে পড়া আপনার অনেক সহজ হবে। আর উচ্চারণে ছোট্ট টিপস হলো সামনের স্বরবর্ণ, যেমন আই বা ই এর পরে এস উচ্চারিত হয় জেড এর মতো করে, আর একদম পিছনের স্বরবর্ণের যেমন উ বা ও এর পরে এস উচ্চারিত হয় এস এর মতো করে। উদাহরণ জনে মানে সূর্য, আবার হাউস, দেখেন হাউস এসটা নর্মাল এস এর মতো উচ্চারণ হয়েছে। জার্মানে ভি উচ্চারিত হয় ইংরেজি এফ এর মতো করে, যেমন ফাটার মানে বাবা, আর ডাব্লু উচ্চারিত হয় ইংরেজি ভি এর মতো করে, যেমন ভাসার মানে পানি। আর যদি জার্মান এল গলার ভেতরে উচ্চারণ করতে সমস্যা হয়, তবে একটা কৌশল আছে, সেটা হলো একটু পানি মুখে নিয়ে আপনি হালকা মাথা পিছনে হেলিয়ে আপনি কুলকুচি করে দেখবেন যে আপনার একটা সাউন্ড, হার মতো একটা সাউন্ড হবে, এবং এটাই হচ্ছে সেই আর শব্দ যেটা আমরা জার্মানিতে বলে থাকি। তারপর ছোট ছোট শব্দ দিয়ে যেমন আর অনুসরণ করুন, যেমন রোট মানে লাল, ব্রিঙ্গেন মানে কিছু নিয়ে আসুন। এবার আসুন দ্রুত উমলাউট নিয়ে একটু কথা বলি। এ ও উ এগুলো একটা শব্দের মানেই পুরোপুরি বদলে দিতে পারে।
উদাহরণস্বরূপ শোন মানে অলরেডি আর শোন মানে বিউটিফুল। তো শোন মানে আগে থেকেই বা ইতিমধ্যে, বনাম শোন মা যেটা অনেক সুন্দর। সবশেষে আসুন বাক্য গঠন নিয়ে কথা বলি। জার্মানি মূল বাক্য অথবা মেইন ক্লজ ভার্ব সাধারণত দ্বিতীয় স্থানেই থাকে ইংরেজির মতো। উদাহরণ ইশ ল্যানে ডয়েচ, আমি জার্মান শিখছি। কিন্তু বাক্য যদি অন্য কিছু হয় বা অন্য কিছু দিয়ে শুরু করেন, যেমন সময় দিয়ে, তবুও ভার্ব দ্বিতীয় অবস্থানেই থাকবে, সাবজেক্ট তখন পরে আসবে। উদাহরণ হয়তে মানে আজকে, ল্যানে ইশ ডয়েচ মানে আজ আমি জার্মান শিখছি। আর প্রশ্নে সাধারণত ভার্ব আগে আসে ইংলিশের মতোই, ল্যার্নস্ট ডু ডয়েচ, তুমি কি জার্মান শিখছো? তাই জার্মান বাক্যে অবস্থান, ওয়ার্ড অর্ডার খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এটা ইংরেজির থেকেও অনেক বেশি। এটাই ছিল সংক্ষেপে জার্মান গ্রামার ওভারভিউ। জার্মানের বেসিক নিয়ম শিখে ফেললেন, আপনি অনুশীলন চালিয়ে যান, আপনি দ্রুতই উন্নতি দেখতে পাবেন। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জার্মান শেখা নিয়ে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। চিউস।